এবার আমরা জীবন পাঠ অধ্যায়ের আরেকটা টপিক সম্পর্কে জানবো। টপিকটার নাম হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস। আমরা জীবের শ্রেণীবিন্যাস সম্পর্কে জানবো, শ্রেণীবিন্যাসের পদ্ধতিগুলো জানবো। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। আমরা প্রথমে জানবো শ্রেণীবিন্যাসের সংজ্ঞা। শ্রেণীবিন্যাস শব্দটাকে ইংরেজিতে বলা হচ্ছে ট্যাক্সোনমি। এখানে ট্যাক্সো শব্দটার মানে হলো সাজানো, ট্যাক্সো মানে হলো সাজানো, নমি মানে হলো পদ্ধতি। জীবগুলোকে বিভিন্ন গ্রুপে গ্রুপে সাজানোর পদ্ধতিটাই হচ্ছে ট্যাক্সোনমি। দেখো, পৃথিবীতে নানান ধরনের জীব রয়েছে, নানান ধরনের উদ্ভিদ প্রাণী রয়েছে। প্রাণীদের ব্যাপারটাই যদি বিবেচনা করি তাহলে দেখা যায় অনেক ধরনের পোকা রয়েছে। পোকাগুলোকে আমরা একটা গ্রুপে সাজালাম। পৃথিবীতে আবার অনেক ধরনের পাখি রয়েছে, পাখিদেরকে আমরা আরেকটা গ্রুপে সাজালাম। তারপরে পৃথিবীতে অনেক ধরনের সরীসৃপ রয়েছে, সরীসৃপদের আরেকটা গ্রুপে রাখলাম। অনেক ধরনের স্তন্যপায়ী রয়েছে, যাদের গায়ের মধ্যে লোম থাকে, যারা বাচ্চাকে দুধ পান করায়, তাদেরকে আমরা স্তন্যপায়ী গ্রুপের মধ্যে রেখে দিলাম। মাছগুলোকে একটা গ্রুপে রাখলাম, এদিকে হচ্ছে মলাস্কা বা নরম প্রাণীদেরকে আরেকটা গ্রুপে রাখলাম। অর্থাৎ একই রকম প্রাণীদেরকে আমরা একটা একটা করে গ্রুপে রাখলাম। এভাবে প্রাণীদেরকে গ্রুপে গ্রুপে আলাদা করার যে পদ্ধতিটা, সেটাকেই বলা হয় কিন্তু শ্রেণীবিন্যাস পদ্ধতি। প্রাণীদেরকে গ্রুপে গ্রুপে রাখা, এটাকেই বলা হয় কিন্তু শ্রেণীবিন্যাস। প্রাণীদেরকে বিভিন্ন গ্রুপে বিভক্ত করাটাকেই বলা হচ্ছে কিন্তু শ্রেণীবিন্যাস। তাহলে শ্রেণীবিন্যাসের সংজ্ঞা কিভাবে লেখা যেতে পারে? জীববিজ্ঞানের যে শাখায় জীবগুলোকে সাদৃশ্যের ভিত্তিতে বিভিন্ন সাদৃশ্যের ভিত্তিতে আমাদেরকে স্তন্যপায়ীদের গ্রুপে রাখা হলো কেন? কারণ মানুষ বাচ্চাকে দুধ পান করে, মানুষের গায়ের মধ্যে লোম আছে, মানুষের কানের এই জিনিসটা পিনা আছে। সাদৃশ্যের ভিত্তিতে সবাইকে কিন্তু স্তন্যপায়ীদের মধ্যে রাখা হলো। সাদৃশ্যের ভিত্তিতে, বৈশিষ্ট্যের ভিত্তিতে এবং উৎপত্তির ভিত্তিতে, অর্থাৎ কার পূর্বপুরুষকে এবং কে কোন একই পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করেছে সেই ব্যাপার থেকেও কিন্তু শ্রেণীবিন্যাস করা হয়। উৎপত্তির ভিত্তিতে বিভিন্ন শ্রেণীতে ভাগ করার বা বিভক্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। তাহলে এই সংজ্ঞাটা আমাদের মুখস্থ রাখতে হবে। জীববিজ্ঞানের যে শাখায় জীবগুলোকে তাদের সাদৃশ্যের ভিত্তিতে, তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে এবং তাদের উৎপত্তির ভিত্তিতে বিভিন্ন গ্রুপে, বিভিন্ন শ্রেণীতে ভাগ করার পদ্ধতিকেই বলা হয় শ্রেণীবিন্যাস। ঠিক আছে, এটাই হলো শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাসের ইতিহাসটা এবার আমাদের জানতে হবে। সবাই আশা করি জানি আমরা, তারপরে আমরা একটু জানবো শ্রেণীবিন্যাসের ইতিহাস জানবো আমরা। লক্ষ্য করো, শ্রেণীবিন্যাস করেছিলেন কে? শ্রেণীবিন্যাসে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন যে বিজ্ঞানী, তিনি হলেন ক্যারোলাস লিনিয়াস। জন্ম এবং মৃত্যুর তারিখটা বা সালটা তোমরা একটু মাথায় রাখতে পারো, স্কুল অনেক সময় পরীক্ষায় চলে আসে এটা। তিনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন? সুইডিশ বিজ্ঞানী ছিলেন, সুইডেনের তিনি বিজ্ঞানী ছিলেন। তিনি কোন ধরনের বিজ্ঞানী ছিলেন? তিনি ছিলেন প্রকৃতিবিদ। তিনি প্রকৃতি নিয়ে পড়াশোনা করতেন, প্রকৃতি নিয়ে গবেষণা করতেন, প্রকৃতির বিভিন্ন উপাদান, উদ্ভিদ প্রাণী, এগুলো নিয়ে তিনি কাজ করতেন। এগুলো সবই তোমাদের মনে রাখতে হবে। শ্রেণীবিন্যাসের জনক বা শ্রেণীবিন্যাসে বিশেষ অবদান রেখেছেন ক্যারোলাস লিনিয়াস। আমি লিখে দিই, শ্রেণীবিন্যাসের জনক তিনি। শ্রেণীবিন্যাসের জনক হচ্ছেন সুইডিশ প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। জন্ম মৃত্যুর যে সালটা সেটা পড়তে হবে। 1735 সালে তিনি আপসালা বিশ্ববিদ্যালয়, দেখো এই বিশ্ববিদ্যালয়ের নামটা আমাদের মনে রাখতে হবে, এটা সুইডেনের একটা বিশ্ববিদ্যালয়। আপসালা বিশ্ববিদ্যালয় থেকে তিনি চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভ করেন। চিকিৎসা শাস্ত্র মানে তিনি ডাক্তার ছিলেন, তিনি ডাক্তারের যে হচ্ছে ডিগ্রি সেটা নিয়েছিলেন সেখান থেকে। এবং তিনি ওই বিশ্ববিদ্যালয়ে অ্যানাটমির অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন। তোমাদের আগে আমি অ্যানাটমি সম্পর্কে বলেছি, অ্যানাটমি ব্যাপারটা কি। অ্যানাটমি মানে হচ্ছে শরীরের অঙ্গ নিয়ে পড়াশোনা। তিনি অ্যানাটমির অধ্যাপক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তিনি কি কাজটা বেশি করতেন, কোন কাজটা তার বেশি পছন্দ ছিল? লক্ষ্য করো, তিনি বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং ফুল সংগ্রহ করতেন।
এবং জীবের শ্রেণীবিন্যাসে তার অনেক বেশি আগ্রহ ছিল। তার আগ্রহ ছিল ফুল সংগ্রহ এবং জীবের শ্রেণীবিন্যাসে। তারপরে এই কথাটা খুব জরুরি, একটু লক্ষ্য করো। তিনি প্রথম জীবের শ্রেণীবিন্যাস করেন, তিনি প্রথম পূর্ণ শ্রেণীবিন্যাস করেন এবং নামকরণ ভিত্তি প্রবর্তন করেন, মানে তিনি নামকরণ পদ্ধতি শুরু করেন। তাহলে আমরা মনে রাখবো শ্রেণীবিন্যাসের জনক এবং নামকরণের জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। তিনি অসংখ্য নমুনার জীব পর্যবেক্ষণ করে জীবজগৎকে তিনি দুইটা ভাগে ভাগ করেন, একটা হচ্ছে উদ্ভিদ জগৎ আর একটা হচ্ছে প্রাণী জগৎ। মানে তাহলে জীবজগৎকে দুই ভাগে বিভক্ত কে করেছিলেন? ক্যারোলাস লিনিয়াস। দেখে এখান থেকে অনেক এমসিকিউ পরীক্ষা আসতে পারে। ক্যারোলাস লিনিয়াস কোন দেশের বিজ্ঞানী, জন্ম মৃত্যুর তারিখ, তিনি কোন শাস্ত্রে ডিগ্রি অর্জন করেছিলেন, তিনি কি কাজ করতেন, তার কোনটা পছন্দ ছিল, উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞানকে আলাদা করেছেন কে, তারপরে শ্রেণীবিন্যাস এবং নামকরণের ভিত্তি প্রবর্তন কে করেছেন, সবই এমসিকিউ আসতে পারে। আমরা এখান থেকে এমসিকিউগুলো মনে রাখবো। আমরা শ্রেণীবিন্যাসের ইতিহাসটা টুকটাক জানলাম। এবার আমরা জানবো শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি, আমরা শ্রেণীবিন্যাসটা কেন করি। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হচ্ছে প্রতিটি জীবের দল এবং উপদল সম্পর্কে জ্ঞান আহরণ করা। এটা একটা উদ্দেশ্য। এটা কিন্তু আমাদের সিকিউয়ে আসবে, আমাদের পয়েন্ট আকারে লিখতে হবে। 1 নম্বর পয়েন্ট আমরা পেয়ে গেলাম, প্রতিটি জীবের দল এবং উপদল সম্পর্কে জানা। দেখো পৃথিবীতে কিন্তু প্রায় 20 লক্ষ জীব রয়েছে, 20 লক্ষ প্রজাতির জীব রয়েছে। 20 লক্ষ ধরনের জীবের বৈশিষ্ট্য মনে রাখা তো আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু পৃথিবীর এই 20 লক্ষ জীবকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম, উদ্ভিদ প্রাণী। এখন এই উদ্ভিদগুলোকে আমরা আবার অনেকগুলো গ্রুপে ভাগ করব, প্রাণীদেরকে আবার অনেকগুলো গ্রুপে ভাগ করব। মোটামুটি প্রাণীদেরকে 33টা পর্বে বর্তমানে ভাগ করা হয়। এবং 33টা পর্ব সম্পর্কে জানা কিন্তু সহজ। 15 লক্ষ প্রাণী সম্পর্কে জানা কঠিন, কিন্তু 33টা হচ্ছে পর্ব সম্পর্কে জানা সহজ। আবার এত উদ্ভিদ সম্পর্কে জানা কিন্তু কঠিন, কয়েকটা উদ্ভিদের গ্রুপ সম্পর্কে জানা কিন্তু সহজ। এই জন্য প্রাণীদেরকে, উদ্ভিদগুলোকে আমরা বিভিন্ন দল এবং উপদলে বিভক্ত করি এবং দল উপদল সম্পর্কে আমরা জ্ঞান লাভ করি, তাহলে আমাদের সবার সম্পর্কে জানা হয়ে যায়। তারপরে দেখো জীবজগতের ভিন্নতার দিকে আলোকপাত করে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা। তাহলে জীববিজ্ঞানের আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা, এটা 2 নম্বর পয়েন্ট হিসেবে আমরা লিখতে পারি। শ্রেণীবিন্যাসের আরেকটা উদ্দেশ্য হচ্ছে পূর্ণাঙ্গ জ্ঞানকে বা অনেক বেশি তথ্যকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা। এটা 3 নম্বর পয়েন্ট হিসেবে আমরা লিখতে পারি। পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা। এত জীববিজ্ঞানের জ্ঞান রয়েছে, এত কিছু আমাদের পক্ষে জানা সম্ভব না। এই জন্য আমরা গ্রুপ করে সংক্ষেপে প্রত্যেকটা জীব সম্পর্কে জেনে নিই। যেমন পৃথিবীতে যত স্তন্যপায়ী রয়েছে সবার সম্পর্কে 8-10টা বৈশিষ্ট্য আমরা জানি। তাদের গায়ে লোম থাকে, তাদের এই কানের এই জিনিসটা থাকে, তারা বাচ্চাকে দুধ পান করে, বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাকে তারা প্রসব করে, তাদের রক্তের মধ্যে লোহিত রক্তকণিকার কোনো নিউক্লিয়াস থাকে না। এরকম কয়েকটা বৈশিষ্ট্য আমরা মুখস্থ করে নিই। এটা কিন্তু পৃথিবীর যে কোনো স্তন্যপায়ী প্রাণীদের জন্য প্রযোজ্য। তাহলে অনেক বেশি না জেনে আমরা অল্প কিছু জানলাম, এটা দিয়ে কিন্তু সব প্রাণীর বৈশিষ্ট্য আমরা বলতে পারছি। প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করা। দেখো প্রতিটা জীবের নামকরণের ব্যবস্থা করা। তারপরে দেখো জীবজগৎ এবং মানব কল্যাণের প্রয়োজনীয় জীবগুলোকে শনাক্ত করে তাদের সংরক্ষণ সম্পর্কে সচেতন হওয়া। এটা আমরা 5 নম্বর পয়েন্ট আকারে লিখতে পারি। তাহলে দেখো এখান থেকে আমরা মোটামুটি 5টা পয়েন্ট পেলাম। এটা কিন্তু আমাদের ঘতে পরীক্ষায় আসে, গতেও আসতে পারে, ঘতেও আসতে পারে, যে হচ্ছে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি আলোচনা করো, তখন তুমি এই কয়টা পয়েন্ট লিখে দিবে। ঠিক আছে? শ্রেণীবিন্যাস সম্পর্কে আমরা আলোচনা শুরু করব, তার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আদিকোষ এবং প্রকৃত কোষ কি, এদের মধ্যে পার্থক্যটা কি। কোষ সম্পর্কে তো আমরা সবাই জানি, কোষ 2 ধরনের, একগুলো হচ্ছে আদিকোষ, আরেকগুলো হচ্ছে প্রকৃত কোষ। আমরা আদিকোষ এবং প্রকৃত কোষটা ভালো করে বুঝবো, তখন আমাদের শ্রেণীবিন্যাসটা বুঝতে বেশ সাহায্য হবে। তাহলে আমরা প্রথমে জানবো আদিকোষ কারা এবং প্রকৃত কোষ কারা। ধরা যাক এটা একটা আদিকোষ। সাধারণত ব্যাকটেরিয়ারাই আদিকোষ হয়। আমি আদিকোষ বলতে একটা ব্যাকটেরিয়ারই ছবি আঁকবো। এটা একটা আদিকোষ, আর এটা হচ্ছে একটা প্রকৃত কোষ। আদিকোষ এবং প্রকৃত কোষের পার্থক্যগুলো তোমরা লক্ষ্য করো। দেখো আদিকোষের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিনগুলো থাকে সেটা পুরো কোষে ছড়ানো থাকে। আদিকোষের নিউক্লিয়াসটা সুগঠিত নয়, বরং নিউক্লিয়াসের ভেতরে যে ক্রোমাটিন তন্তুগুলা বা নিউক্লিয়ার রেটিকুলামগুলা পুরো কোষে ছড়ায় আছে। কিন্তু প্রকৃত কোষের মধ্যে দেখো সুন্দর সুগঠিত একটা নিউক্লিয়াস থাকে। প্রকৃত কোষের মধ্যে সুন্দর সুগঠিত একটা নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের চারপাশে দেখো দ্বিস্তরীয় আবরণ রয়েছে সুন্দর। এটা হচ্ছে প্রকৃত কোষের নিউক্লিয়াসের অবস্থা। এই যে এগুলো ভেতরে হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম,
একটা নির্দিষ্ট জায়গায় তারা আটকে আছে। বুঝতে পারছো? তাহলে আদিকোষের মধ্যে নিউক্লিয়াসটা সুগঠিত নয়, নিউক্লিয়াসের যে পদার্থগুলো পুরো কোষে ছড়ানো, কিন্তু এখানে সুগঠিত একটা নিউক্লিয়াস আছে। আমি লিখে ফেলি, নিউক্লিয়াস সুগঠিত নয়, নিউক্লিয়াস সুগঠিত নয়। আদিকোষের মধ্যে নিউক্লিয়াস সুগঠিত নয়, কিন্তু প্রকৃত কোষের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস আছে। এটা সবচেয়ে বড় পার্থক্য, আদিকোষ এবং প্রকৃত কোষের মধ্যে এটাই সবচেয়ে বড় পার্থক্য। এখানে নিউক্লিয়াস সুগঠিত নয় আর ওখানে নিউক্লিয়াস সুগঠিত। আরও কিছু পার্থক্য আছে, সেটা হচ্ছে আদিকোষের মধ্যে রাইবোসোম বলে এক ধরনের কোষীয় অঙ্গাণু থাকে। রাইবোসোম নামের এক ধরনের ছোট ছোট দানাদার কোষীয় অঙ্গাণু থাকে, শুধুমাত্র রাইবোসোম থাকে, শুধুমাত্র রাইবোসোম থাকে। আদিকোষের মধ্যে শুধুমাত্র রাইবোসোম নামের কোষীয় অঙ্গাণুগুলো থাকে। প্রকৃত কোষের মধ্যেও রাইবোসোম থাকে, প্রকৃত কোষের মধ্যেও রাইবোসোম থাকে, এখানেও রাইবোসোম আছে, এখানেও রাইবোসোম আছে, কিন্তু প্রকৃত কোষে রাইবোসোম ব্যতীত অন্যান্য কোষীয় অঙ্গাণুগুলোও আছে। যেমন প্রকৃত কোষের মধ্যে এই জিনিসটা আছে, ধরা যাক যে এটা একটা উদ্ভিদ কোষ, এই জিনিসটার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। প্রকৃত কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে। প্রকৃত কোষের মধ্যে আরও কোষীয় অঙ্গাণু আছে, ধরা যাক এটা একটা মাইটোকন্ড্রিয়া, এটা একটা মাইটোকন্ড্রিয়া। তারপর প্রকৃত কোষের মধ্যে দেখা যাক এই হচ্ছে এই জিনিসগুলা, এন্ডোপ্লাজমিক জালিকা, গলজি বস্তু, এরাও আছে, অনেক কিছু, লাইসোসোম আছে, অনেক কিছু আছে। অর্থাৎ এখানে অন্যান্য কোষীয় অঙ্গাণু থাকে, অন্যান্য কোষীয় অঙ্গাণু থাকে। এই হচ্ছে আদিকোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য। আদিকোষের মধ্যে নিউক্লিয়াস সুগঠিত নয়, রাইবোসোম ছাড়া অন্য কোনো কোষীয় অঙ্গাণু নাই, কিন্তু প্রকৃত কোষের মধ্যে রাইবোসোম তো আছে, সাথে অন্যান্য কোষীয় অঙ্গাণুগুলো আছে, শুধুমাত্র রাইবোসোম আছে, লিখে ফেলি। এই হচ্ছে আদিকোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য, এটা আমাদের মনে রাখতে হবে। আদিকোষের মধ্যে নিউক্লিয়াস সুগঠিত নয়, রাইবোসোম ছাড়া কেউ নাই, এখানে নিউক্লিয়াস সুগঠিত, রাইবোসোম তো আছে, সঙ্গে অন্যান্য কোষীয় অঙ্গাণুগুলোও আছে। আমি একটু উদাহরণ লিখি। আদিকোষের উদাহরণ হিসেবে লেখা যেতে পারে ব্যাকটেরিয়ার কথা, ব্যাকটেরিয়ার কথা লেখা যেতে পারে। ব্যাকটেরিয়ার কথা আমরা সবাই জানি, ব্যাকটেরিয়া আমাদের অসুখ বিসুখ সৃষ্টি করে, আমাদের বায়ুমণ্ডলে, আমাদের খাদ্যদ্রব্যে, সব জায়গায় ব্যাকটেরিয়া থাকে। সায়ানো ব্যাকটেরিয়ার কথা একটু বলি, এরা আদিকোষ হয়, সায়ানো ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া। দেখো এই সায়ানো ব্যাকটেরিয়া যারা, এরাও কিন্তু এক ধরনের ব্যাকটেরিয়া, কিন্তু এদের মধ্যে কিছু কালারফুল কম্পাউন্ড থাকে, এই জন্য এরা খাবার তৈরি করতে পারে। কালারফুল কম্পাউন্ড থাকে বলে এদেরকে নীল সবুজের মতো দেখায়, এদেরকে বলা হয় নীলাভ সবুজ শৈবাল। সায়ানোব্যাকটেরিয়ার আরেকটা নাম হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। তাহলে আমরা মনে রাখবো আদিকোষী কারা কারা বলো? ব্যাকটেরিয়ারা আদিকোষী এবং সায়ানোব্যাকটেরিয়ারা বা নীলাভ সবুজ শৈবালেরা হচ্ছে আদিকোষী। প্রকৃতকোষী কারা? প্রকৃতকোষী হচ্ছে প্রোটোজোয়া বলে এক ধরনের জীব, প্রোটোজোয়া বলে এক ধরনের জীব। প্রোটোজোয়া হচ্ছে এরাও এক ধরনের অণুজীব, খুবই ক্ষুদ্র। আমাদের যে ম্যালেরিয়া অসুখটা হয় সেটা কিন্তু প্রোটোজোয়ার কারণে হয়। এরা কিন্তু প্রকৃত কোষী। মানুষের শরীরের কোষগুলো হয় প্রকৃত কোষ, উদ্ভিদ কোষগুলো হয় হচ্ছে প্রকৃত কোষ, মানুষের কোষ হয়, উদ্ভিদ কোষ হয়, এরা হচ্ছে প্রকৃত কোষ। তাহলে তোমরা আদিকোষ এবং প্রকৃত কোষ ব্যাপারটা বুঝতে পেরেছ? যদি আমরা আদিকোষ এবং প্রকৃত কোষ সঠিকভাবে বুঝে থাকি তাহলে আমরা পরের আলোচনাতে চলে যেতে পারবো। আমরা শ্রেণীবিন্যাসে চলে যাব সরাসরি। এবার আমরা আলোচনা করব বিভিন্ন বিজ্ঞানীর প্রস্তাব করা নানান শ্রেণীবিন্যাস পদ্ধতি। প্রথমে আমরা জানব ক্যারোলাস লিনিয়াসের শ্রেণীবিন্যাস পদ্ধতি। ক্যারোলাস লিনিয়াস 1758 সালে সর্বপ্রথম পুরো পৃথিবীর সমস্ত জীবের একটা পূর্ণাঙ্গ শ্রেণীবিন্যাস পদ্ধতি প্রস্তাব করেন। লিনিয়াসই সর্বপ্রথম পূর্ণাঙ্গ শ্রেণীবিন্যাস পদ্ধতি প্রস্তাব করেন। লিনিয়াস পুরো পৃথিবীর সমস্ত জীবকে দুইটা গ্রুপে বিভক্ত করেন। একটা গ্রুপের তিনি নাম দেন প্ল্যান্টি, একটা গ্রুপের তিনি নাম দেন প্ল্যান্টি, আর একটা গ্রুপের নাম দেন অ্যানিমেলিয়া। লিনিয়াস পুরো পৃথিবীর সমস্ত জীবকে দুই ভাগে বিভক্ত করেন, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া। নাম থেকে আশা করি বুঝতে পারছো, পৃথিবীর সমস্ত উদ্ভিদকে তিনি প্ল্যান্টি এই গ্রুপের মধ্যে রাখেন, আর পৃথিবীর সমস্ত প্রাণীকে তিনি অ্যানিমেলিয়া নামের এই গ্রুপের মধ্যে রাখেন।
লিনিয়াসের এই শ্রেণীবিন্যাসে দেখা যাচ্ছে যে গ্রুপ দুইটা বা কিংডম দুইটা, এজন্য লিনিয়াসের এই শ্রেণীবিন্যাসকে টু কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশনও বলা যেতে পারে। তোমরা যদি একটু লক্ষ্য করো বুঝতে পারবে লিনিয়াসের শ্রেণীবিন্যাস মোটামুটি ঠিক আছে, তবে কিছু ঘাটতি আছে। পৃথিবীতে শুধু উদ্ভিদ আর প্রাণী বাস করে তা কিন্তু নয়, পৃথিবীতে আরও অনেক কিছু বাস করে, যেমন ব্যাকটেরিয়া আছে, শৈবাল আছে, ছত্রাক আছে, তারা কিন্তু লিনিয়াসের শ্রেণীবিন্যাসে জায়গা পায়নি। কাজেই এই শ্রেণীবিন্যাসটাকে আরেকটু আপডেট করা লাগবে, তাই না? এই কাজটা করেছিলেন হাকেল নামক একজন বিজ্ঞানী 1866 সালে, মোটামুটি 100 বছর পরে। তিনি বললেন যে ভাই লিনিয়াস, তোমার শ্রেণীবিন্যাস ঠিক আছে, তবে কিছু ঘাটতি আছে। প্ল্যান্টি, এর মধ্যে পৃথিবীর সমস্ত উদ্ভিদ আছে থাকুক। অ্যানিমেলিয়া, এর মধ্যে পৃথিবীর সমস্ত প্রাণী আছে থাকুক। এগুলো নিয়ে হাকেলের কোনো আপত্তি নাই। সে বলছে তাহলে শ্রেণীবিন্যাসে আরেকটা কিংডম অ্যাড করতে হবে, তার মধ্যে আমরা পৃথিবীর সকল অণুজীবকে রাখবো। হাকেল তাহলে শ্রেণীবিন্যাস দিলেন, প্ল্যান্টিকে প্ল্যান্টির জায়গায় রেখে দিলেন, কারণ প্ল্যান্টি নিয়ে তার কোনো কমপ্লেন নাই। অ্যানিমেলিয়াকে তিনি অ্যানিমেলিয়া হিসেবেই রেখে দিলেন, এটা নিয়েও তার কোনো কমপ্লেন নাই। প্ল্যান্টি থাকলো, অ্যানিমেলিয়া থাকলো, এগুলো নিয়ে তার কোনো কমপ্লেন নেই। হাকেল কি করলেন, শ্রেণীবিন্যাসে একটা নতুন কিংডম যুক্ত করলেন। এই কিংডমটার তিনি নাম দিলেন প্রোটিস্টা। এই প্রোটিস্টা নামের কিংডমের মধ্যে তিনি সকল অণুজীবকে জায়গা দিলেন। যত ক্ষুদ্র ক্ষুদ্র জীব আছে চোখ দিয়ে দেখা যায় না, সবাই হলো প্রোটিস্টার অন্তর্গত। উদ্ভিদরা প্লান্টির মধ্যে থাকবে, আর যত প্রাণী আছে সবাই অ্যানিমেলিয়ার মধ্যে। হাকেলের শ্রেণীবিন্যাসে তাহলে দেখো কিংডম কয়টা বলো তো? হাকেলের শ্রেণীবিন্যাসে কিন্তু 3টা কিংডম, এটা হলো 3 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন। তাহলে দেখো লিনিয়াসের শ্রেণীবিন্যাসে কিংডমের সংখ্যা কিন্তু 2টা, এটা হলো 2 কিংডম শ্রেণীবিন্যাস, আর হাকেলের শ্রেণীবিন্যাসটা হচ্ছে 3 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন। এটুকু তো সবাই বুঝছো, তাই না? আচ্ছা, পরের আমরা কোপল্যান্ড নামক একজন বিজ্ঞানী, তার শ্রেণীবিন্যাসটা একটু জানার চেষ্টা করব। কোপল্যান্ড কি করেছিলেন? আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে মোটামুটি সব কিছু ঠিকঠাকই আছে, কিন্তু না, এরও কিছু চেঞ্জ করা প্রয়োজন। এই চেঞ্জটা করেছিলেন কোপল্যান্ড নামক একজন বিজ্ঞানী আরও প্রায় 100 বছর পরে। 100 বছর পরে কোপল্যান্ড কি বললেন, যে শ্রেণীবিন্যাসে অ্যানিমেলিয়ার জায়গায় অ্যানিমেলিয়াই থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কোপল্যান্ড বললেন যে অ্যানিমেলিয়ার জায়গায় অ্যানিমেলিয়াই থাকবে, অ্যানিমেলিয়া যেখানে আছে তারা সেখানেই থাকবে, অ্যানিমেলিয়া নিয়ে তার কোনো আপত্তি নাই। প্ল্যান্টির জায়গায় প্ল্যান্টি থাকবে, প্ল্যান্টি নিয়েও তার কোনো আপত্তি নাই। তার আপত্তিটা কোথায়? এই প্রোটিস্টার মধ্যে। কোপল্যান্ডের আপত্তি মেইনলি প্রোটিস্টা নিয়ে। সে বলছে যে প্রোটিস্টার মধ্যে সমস্যা আছে, পৃথিবীর সব অণুজীব তো সেম না। কোপল্যান্ডের মতে যে পৃথিবীর সব অণুজীব তো সেম না, কিছু অণুজীব আছে আদিকোষী অণুজীব, আর কিছু অণুজীব আছে প্রকৃতকোষী অণুজীব। কিছু অণুজীব আছে আদিকোষী এবং কিছু অণুজীব প্রকৃতকোষী। এখানে কিন্তু তোমাদের আদিকোষ আর প্রকৃতকোষ তোমাদের বুঝিয়েছি। দেখো, কিছু অণুজীব আছে এরকম যাদের নিউক্লিয়াসটা সুগঠিত নয়, এরকম কিছু অণুজীব আছে। এই অণুজীবের উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল। কিন্তু কিছু অণুজীব আছে এরকম প্রকৃতকোষী, অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস থাকে, হতে পারে এরা প্রোটোজোয়া, ম্যালেরিয়ার জীবাণু, আমরা অ্যামিবার নাম শুনেছি তারা। তাহলে দুই ধরনের অণুজীবকে কিন্তু চোখ দিয়ে দেখা যাচ্ছে না। প্রকৃতকোষী অণুজীব যারা প্রোটোজোয়া, একেও কিন্তু আমরা চোখ দিয়ে দেখতে পাবো না, কোনো প্রোটোজোয়াকে আমরা চোখ দিয়ে দেখতে পাবো না। আবার আমরা ব্যাকটেরিয়াকেও চোখ দিয়ে দেখতে পাবো না। দুই দলের এরা সবাই কিন্তু অণুজীব, কাউকে চোখ দিয়ে দেখা যাবে না। তবে এদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কিছু অণুজীব আছে যারা আদিকোষী আর কিছু অণুজীব আছে প্রকৃতকোষী। এখন কোপল্যান্ড বলছে যে সব অণুজীবকে তো একটা গ্রুপে রাখা যাবে না। কোপল্যান্ড বলছে যে সব অণুজীবকে তো প্রোটিস্টার মধ্যে রাখা যাবে না, যেহেতু তারা আলাদা। কিছু অণুজীব আছে বেশি দুর্বল, কিছু অণুজীব আছে একটু বেশি শক্তিশালী। এজন্য তিনি প্রোটিস্টাকে 2 ভাগে বিভক্ত করলেন। কি কি ভাগের নাম দিলেন লক্ষ্য করো। একটা ভাগের নাম দিলেন মনেরা, আরেকটা ভাগের নাম দিলেন প্রোটিস্টা। এই শ্রেণীবিন্যাসটা তিনি করলেন। কোপল্যান্ড কি করলেন? প্রোটিস্টাকে 2 ভাগে বিভক্ত করলেন, মনেরা এবং প্রোটিস্টা 2 ভাগে বিভক্ত করলেন। তাহলে লক্ষ্য করো, মনেরা এবং প্রোটিস্টা দুটাই কিন্তু অণুজীবদের গ্রুপ। মনেরার মধ্যে যারা থাকবে তাদেরকেও আমরা চোখ দিয়ে দেখতে পাবো না, প্রোটিস্টার মধ্যে যারা থাকবে তাদেরকেও আমরা চোখ দিয়ে দেখতে পাবো না। তবে পার্থক্যটা হচ্ছে মনেরা গ্রুপের মধ্যে যে জীবগুলো থাকবে তারা হচ্ছে আদিকোষী অণুজীব, নিউক্লিয়াস সুগঠিত নয় এদের। কিন্তু প্রোটিস্টার মধ্যে যারা থাকবে তারা হলো প্রকৃতকোষী অণুজীব, অর্থাৎ এদের নিউক্লিয়াসটা সুগঠিত। মানে মনেরার চেয়ে প্রোটিস্টারা একটু উন্নত। তবে দুই দলের জীবগুলোই হচ্ছে অণুজীব, কাউকে আমরা চোখ দিয়ে কিন্তু দেখতে পাবো না। তোমরা এবার বলো তো, কোপল্যান্ডের শ্রেণীবিন্যাসে তাহলে আমরা কয়টা রাজ্য পাচ্ছি? সব মিলে কিন্তু আমরা রাজ্য পাচ্ছি 4টা। অর্থাৎ কোপল্যান্ডের এই শ্রেণীবিন্যাসকে আমরা
ফোর কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন বলতে পারি। এটাকে আমরা ফোর কিংডম শ্রেণীবিন্যাস বলতে পারি। এটা কিন্তু আমরা ফোর কিংডম শ্রেণীবিন্যাস বলতে পারি। এটা আমরা একটু মনে রাখতে পারবো। এবার আমরা আমাদের সবচেয়ে পরিচিত শ্রেণীবিন্যাস পদ্ধতিতে চলে যাই, সেটা হচ্ছে হুইটেকারের শ্রেণীবিন্যাস পদ্ধতি। হুইটেকারের শ্রেণীবিন্যাস পদ্ধতি তিনি প্রস্তাব করেছিলেন 1969 সালে। তিনি কোপল্যান্ডের শ্রেণীবিন্যাস পদ্ধতিটাকে আরেকটু আপডেট করেছিলেন। হুইটেকারের শ্রেণীবিন্যাস পদ্ধতিতে এরকম কিংডম ছিল মোট 5টা। এই জন্য হুইটেকারের শ্রেণীবিন্যাস পদ্ধতিটাকে বলা হয় 5 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন। তার শ্রেণীবিন্যাস পদ্ধতিতে কোন কোন কিংডম ছিল একটু লক্ষ্য করো। তিনি মনেরা গ্রুপের কোনো চেঞ্জ করেননি। মনেরাকে মনেরা হিসেবে তিনি রেখে দেন, এটার কোনো তিনি চেঞ্জ করেননি। তিনি প্রোটিস্টা এই রাজ্যটারও কোনো চেঞ্জ করেননি। প্রোটিস্টাকে প্রোটিস্টা হিসেবে তিনি রেখে দেন, এটারও তিনি কোনো চেঞ্জ করেননি। তিনি চেঞ্জ করেছেন প্ল্যান্টির। তিনি কি চেঞ্জ করেছেন? তিনি বলছেন যে প্ল্যান্টির মধ্যে আমরা যাদেরকে রাখছি সবাই কিন্তু প্ল্যান্ট নয়, সবাই উদ্ভিদ নয়। যেমন ছত্রাকগুলোকে পূর্বে উদ্ভিদ মনে করা হতো, প্ল্যান্টি রাজ্যের মধ্যেই তাদেরকে রাখা হয়েছিল, কিন্তু তারা উদ্ভিদ নয়। ছত্রাক বা ব্যাঙের ছাতাগুলো কিন্তু উদ্ভিদ নয়। উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে খাবার তৈরি করতে পারা, সালোক সংশ্লেষণ করতে পারা। এটা কিন্তু ছত্রাকেরা করতে পারে না। তাহলে উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্যই যার মধ্যে নাই, তাকে এই প্ল্যান্টি রাজ্যের মধ্যে কি রাখা উচিত? হুইটেকার কি করলেন? প্ল্যান্টি রাজ্য থেকে ছত্রাকটাকে আলাদা করে দিলেন। অর্থাৎ প্ল্যান্টি রাজ্যটাকে তিনি ভেঙে দুই ভাগ করলেন। ধরা যাক তিনি প্ল্যান্টটিকে ভেঙে একটা গ্রুপকে আলাদা করলেন, যার নাম তিনি দিলেন হচ্ছে ফানজাই। এই ফানজাই রাজ্যের মধ্যে তিনি সকল ছত্রাককে রেখে দিলেন এবং প্ল্যান্টি রাজ্যকে তিনি আরেক ভাগ করলেন, যার নাম তিনি প্ল্যান্টি দিলেন, মানে প্রকৃতপক্ষে এরা উদ্ভিদ। হুইটেকার এই জায়গাতে চেঞ্জটা করেছেন। হুইটেকার প্ল্যান্টটিকে ভেঙে দুই ভাগ করেছেন এবং অ্যানিমেলিয়ার জায়গায় থাকলে এর কোনো চেঞ্জ হলো না। অ্যানিমেলিয়ার জায়গায় থাকলো, এর কোনো চেঞ্জ হলো না। এই হলো শ্রেণীবিন্যাস পদ্ধতি। হুইটেকারের শ্রেণীবিন্যাসে আমরা দেখতে পাচ্ছি সব মিলে 5টা কিংডম। আমি একটু তোমাদের রিভিশন করে দিই কার মধ্যে কারা আছে। মনেরার মধ্যে পৃথিবীর সকল ব্যাকটেরিয়া টাইপের অণুজীব আছে, যাদের নিউক্লিয়াস সুগঠিত নয় আদিকুশি টাইপের অণুজীবগুলো রয়েছে মনেরা রাজ্যের মধ্যে। প্রোটিস্টার মধ্যেও রয়েছে অণুজীব, কিন্তু প্রকৃতকুশী অণুজীব, যেমন ম্যালেরিয়ার জীবাণু, অ্যামিবা, এরা হচ্ছে প্রোটিস্টার মধ্যে রয়েছে। ফানজাইয়ের মধ্যে কারা? ব্যাঙের ছাতা সহ যে কোনো ধরনের ছত্রাকেরা হলো ফানজাই রাজ্যের মধ্যে। প্ল্যান্টির মধ্যে কারা? বিভিন্ন ধরনের উদ্ভিদেরা। আর অ্যানিমেলিয়ার মধ্যে কারা? বিভিন্ন প্রাণীরা। এটাই হচ্ছে হুইটেকারের 5 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন। একটু পরে এটা নিয়ে আমরা ডিটেলসে পড়বো। এই 5টা কিংডম নিয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো একটু পরে। আপাতত আরও 2টা শ্রেণীবিন্যাস আমরা জানবো, সেটা হচ্ছে মার্গুলিসের শ্রেণীবিন্যাস এবং ক্যাভলিয়ার স্মিথের শ্রেণীবিন্যাস। মার্গুলিস শ্রেণীবিন্যাসটা দিয়েছিলেন 1974 সালে। মার্গুলিস কি করেন? হুইটেকারের প্রস্তাব করা এই 5টা কিংডমকে দুই ভাগে বিভক্ত করেন। তিনি নতুন করে কোনো কিংডমের সংখ্যা বাড়াননি, বরং হুইটেকারের প্রস্তাব করা এই 5টা কিংডমকে দুই ভাগে বিভক্ত করেন। প্রত্যেকটা ভাগের নাম এক একটা সুপার কিংডম। অর্থাৎ তিনি হুইটেকারের এই 5টা কিংডমকে 2টা সুপার কিংডমে বিভক্ত করেন। তার শ্রেণীবিন্যাসে তিনি 2টা সুপার কিংডম প্রস্তাব করেন। এই জন্য তার শ্রেণীবিন্যাসটাকে 2 সুপার কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশনে কিন্তু বলা যেতে পারে। তিনি কিসের উপর ভিত্তি করে 2টা সুপার কিংডমের প্রস্তাব করেন? কোষের নিউক্লিয়াসের উপর ভিত্তি করে। তিনি লক্ষ্য করেন এখানকার কোনো কিংডমের অন্তর্গত জীবগুলো নিউক্লিয়াস সুগঠিত, আবার কোনো কিংডমের জীবের নিউক্লিয়াস সুগঠিত নয়। নিউক্লিয়াসের উপর ভিত্তি করে তিনি 5টা কিংডমকে দুই ভাগে বিভক্ত করেন। তিনি লক্ষ্য করেন মনেরার মধ্যে আছে ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস কিন্তু সুগঠিত নয়। এই জন্য মনেরা কিংডমটাকে তিনি প্রোক্যারিওটা নামের একটা সুপার কিংডমের অন্তর্ভুক্ত করেন। মনেরাকে তিনি রাখেন প্রোক্যারিওটা বা আদিকুশি সুপার কিংডমের মধ্যে রাখেন এবং তিনি প্রত্যক্ষ করেন প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া এদের প্রত্যেকেরই কোষের নিউক্লিয়াসটা সুগঠিত। এদেরকে তিনি রাখেন ইউক্যারিওটা সুপার কিংডমে। তোমরা মনে রাখবে প্রো মানে হলো আদি, ক্যারিও মানে হলো নিউক্লিয়াস। যাদের নিউক্লিয়াসটা আদি টাইপের, নিউক্লিয়াসটা সুগঠিত নয়, তারা হবে প্রোক্যারিওটা সুপার কিংডমের অন্তর্গত। ইউ মানে হলো প্রকৃত, ক্যারিওটা মানে হলো নিউক্লিয়াস বিশিষ্ট। যাদের নিউক্লিয়াসটা সুগঠিত তারা হবে ইউক্যারিওটা সুপার কিংডমের অন্তর্ভুক্ত। তাহলে এই 4জন হচ্ছে ইউক্যারিওটার অন্তর্ভুক্ত। আর শুধু মনেরাটা হচ্ছে প্রোক্যারিওটার অন্তর্ভুক্ত। তার মানে বলতো ব্যাকটেরিয়া হবে প্রোক্যারিওটা, এদিকে হচ্ছে অ্যামিবা বলো, ছত্রাক বলো, উদ্ভিদ বলো, প্রাণীরা বলো, তারা সবাই পড়বে কোথায়? ইউক্যারিওটার মধ্যে। আশা করি তোমরা মার্গুলিসের 2 কিংডম
টু সুপার কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন বুঝছো। এবার আমরা ক্যাভলিয়ার স্মিথের শ্রেণীবিন্যাসে চলে যাই। বই লেখা আছে 2004, কিন্তু আমি আরও একটু আপডেট, সবচেয়ে আপডেটটা তোমাদেরকেও বলবো। 2015 সালের স্মিথের যে শ্রেণীবিন্যাসটা দেওয়া আছে, ক্যাভলিয়ার স্মিথের শ্রেণীবিন্যাসটা পাওয়া যায়, সেটা তোমাদেরকে বলবো। স্মিথ 7 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন প্রদান করেন। 7 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন তিনি প্রদান করেন। তার 7টা কিংডম সম্পর্কে তোমাদের আমি আইডিয়া দিব। ওকে, চলো এবার জেনে নিই স্মিথের 7 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন সম্পর্কে আমরা জানব। তিনি বলেন মনেরা যারা, ব্যাকটেরিয়া যারা, তারা সবাই কিন্তু সেম না, সব ব্যাকটেরিয়া একই রকম না, ব্যাকটেরিয়ার মধ্যেও ডিফারেন্স আছে। কিছু ব্যাকটেরিয়া আছে প্রচণ্ড প্রতিকূল পরিবেশে তারা টিকে থাকতে পারে। যে সকল ব্যাকটেরিয়া এরকম প্রচণ্ড প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে তাদেরকে তিনি একটু আলাদা করেন। তাদেরকে আলাদা করে তিনি নাম দেন আর্কিয়া। তাহলে আর্কিয়া রাজ্যের মধ্যে যারা থাকে এরাও ব্যাকটেরিয়া, কিন্তু প্রচণ্ড প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে এরকম ব্যাকটেরিয়া। বাকি যে স্বাভাবিক ব্যাকটেরিয়াগুলো আছে তাদেরকে তিনি ব্যাকটেরিয়া নামের একটা গ্রুপের মধ্যে রেখে দেন। তাহলে আমরা কয়টা কিংডম জানলাম বলো? 2টা কিংডম হলো, আর্কিয়া এবং ব্যাকটেরিয়া। তিনি প্রোটিস্টা নামের যে কিংডমটা আছে এটাকেও 2 ভাগে বিভক্ত করেন। ক্যাভলিয়ার স্মিথ এরা কি করেন? প্রোটিস্টাকেও 2 ভাগে বিভক্ত করেন। তারা প্রত্যক্ষ করেন আগে প্রোটিস্টার মধ্যে কাদেরকে রাখা হতো? ম্যালেরিয়ার জীবাণু, অ্যামিবা, আবার পুকুরের যে ছোট ছোট শৈবালগুলো তাদেরকেও রাখা হতো। দেখো ম্যালেরিয়ার জীবাণু আর পুকুরের শৈবাল তো এক না। পুকুরের শৈবালরা খাবার তৈরি করতে পারে, কিন্তু ম্যালেরিয়ার জীবাণু তো খাবার তৈরি করতে পারে না, অ্যামিবা তো খাবার তৈরি করতে পারে না। পুকুরের শৈবালগুলো একটু কালারফুল দেখতে হয়, তাদের গায়ের মধ্যে বিভিন্ন কালারফুল কেমিক্যাল থাকে, এই জন্য তারা খাবার তৈরি করতে পারে। কিন্তু ম্যালেরিয়ার জীবাণুর মধ্যে বা অ্যামিবার মধ্যে এই ঘটনাটা তো নাই। এজন্য সবাইকে এক জায়গায় না রেখে প্রোটিস্টাকে তারা 2 ভাগে বিভক্ত করেন। ক্যাভলিয়ার স্মিথ কী করেন? প্রোটিস্টাকে শ্রেণীবিন্যস্ত করেন। প্রোটিস্টাকে 2 ভাগে ভাগ করা হয়। কি কি ভাগ হবে? একটা ভাগের নাম হয় ক্রোমিস্টা। ক্রোমিস্টা এই গ্রুপের মধ্যে কাদেরকে রেখে দেওয়া হয়? যারা ওই যে পুকুরে শ্যাওলা টাইপের, যারা খাবার তৈরি করতে পারে, একটু কালারফুল। এই যে ক্রোম শব্দের মানে হলো কালারফুল, যারা একটু কালারফুল দেখতে তাদেরকে রাখা হয় ক্রোমিস্টার মধ্যে। বাকি যারা তাদেরকে রেখে দেওয়া হয় প্রোটোজোয়ার মধ্যে। প্রোটোজোয়া। ম্যালেরিয়ার জীবাণু বলো, অ্যামিবা বলো, তারা চলে যাবে প্রোটোজোয়ার মধ্যে। বুঝছো? বাকিগুলোর আর ডিফারেন্স কোনো হয়নি। ফানজাইকে ফানজাইয়ের মধ্যে রেখে দেওয়া হয়, এর কোনো চেঞ্জ হয়নি। প্ল্যান্টটিকে প্ল্যান্টের জায়গায় রেখে দেওয়া হয়, এরও কোনো চেঞ্জ হয়নি। অ্যানিমেলিয়াকে অ্যানিমেলিয়ার মধ্যে রেখে দেওয়া হয়, এরও কোনো চেঞ্জ হয়নি। বলো তো তাহলে এখন কিংডম কতগুলো পাওয়া গেল? সব মিলে 7টা কিংডম পাওয়া গেল। এই জন্য এখন একদম আপডেট যে শ্রেণীবিন্যাস সেটা হলো 7 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন। সব মিলে জীবজগৎকে 7টা কিংডমে অন্তর্ভুক্ত করা হলো। আশা করি অনেক জটিল হয়ে গেল, তোমরা বুঝছো ব্যাপারটা। আমি লাস্টে তোমাদের একটু উদাহরণ সহকারে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। কার উদাহরণ কি তোমরা একটু বোঝো, সবাই বোঝো। আর্কিয়া এরা কি? এরা এক ধরনের ব্যাকটেরিয়া, কিন্তু প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে এরকম ব্যাকটেরিয়া। প্রতিকূল পরিবেশ দ্বারা আমি কি বোঝাচ্ছি জানো? প্রচণ্ড গরম, মানে গরম পানির ঝর্ণা আছে, সে গরম পানির ঝর্ণাতে প্রায় 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, তোমার হাত পা জ্বলে যাবে, পুড়ে যাবে, এরকম গরম। সেই গরম পরিবেশেও কিছু ব্যাকটেরিয়া বাস করে, তারাই হলো আর্কিয়া। তাহলে এরা কোথায় থাকে? প্রতিকূল পরিবেশে, প্রতিকূল পরিবেশের ব্যাকটেরিয়া। প্রতিকূল পরিবেশের যে ব্যাকটেরিয়াগুলো আছে তারাই হলো আর্কিয়া। সাধারণ যে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়ার কথা আমরা জানি, তারা হলো এই ব্যাকটেরিয়া গ্রুপের মধ্যে পড়বে। এরা হলো ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া এরা ব্যাকটেরিয়া গ্রুপের মধ্যে যাবে। ক্রোমিস্টার মধ্যে কারা? ক্রোমিস্টার মধ্যে কারা যাবে? এককুশি শৈবাল, ছোট ছোট যে শৈবালগুলো আছে পুকুরের শৈবালগুলো, তারা যাবে হচ্ছে ক্রোমিস্টা গ্রুপের মধ্যে। প্রোটোজোয়ার মধ্যে কারা যাবে? অ্যামিবা, ম্যালেরিয়ার জীবাণু, অ্যামিবা, ম্যালেরিয়ার জীবাণু, এরা কার অন্তর্গত হবে? প্রোটোজোয়ার অন্তর্গত হবে। ফানজাইয়ের উদাহরণ কি আমরা দিব? বিভিন্ন রকম মাশরুম হতে পারে, প্ল্যান্টটি আম গাছ, আমাদের জাতীয় বৃক্ষ আম গাছ, যে কোনো গাছ হতে পারে,
আর অ্যানিমেলিয়ার উদাহরণ কি দিব? মানুষ। এই তো। তাহলে দেখো বিশাল আমরা কিন্তু একটা শ্রেণীবিন্যাস জেনে ফেলেছি। সব রকম শ্রেণীবিন্যাসটাই কিন্তু আমরা জানলাম, যত ধরনের শ্রেণীবিন্যাস আসলে প্রস্তাব করা হয়েছে। আরও অনেক কিছু বাদ আছে, আমরা একটু সংক্ষেপে জানার চেষ্টা করেছি। আমরা প্রথমে জেনেছি 2 কিংডম শ্রেণীবিন্যাস, তারপর 3 কিংডম, তারপর 4 কিংডম, তারপর 5 কিংডম। এটা আমাদের সিলেবাসে আছে, এটা আমরা নেক্সটে আরও ডিটেলসে পড়বো। তারপর মার্গুলিসের, এটাও আমাদের সিলেবাসে আছে, আমরা এখানে একটু সংক্ষেপে জানার চেষ্টা করেছি। লাস্টে স্মিথের শ্রেণীবিন্যাসের কথা এক লাইনে বই একটু দেওয়া আছে, এটা আমি বলার চেষ্টা করেছি। এইটুকু বুঝছো কিনা তোমরা? এইটুকু যদি বোঝো তাহলে আমরা হুইটেকারের যেই 5 কিংডম শ্রেণীবিন্যাস, এই 5টা কিংডম নিয়ে আমরা বিস্তারিত আলোচনা এবার শুরু করতে পারি। হুইটেকারের 5 কিংডম শ্রেণীবিন্যাসের 5টা কিংডম নিয়ে এবার আমরা আলোচনা শুরু করব।